এনএম রিলেটেড অনেক খুঁটিনাটি তথ্য যা হয়তো তোমরা আগে কোথাও থেকে জানতে পারোনি। আমার লাইফের ফার্স্ট ডেপুটেশনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমার সার্ভিস লাইফ পার্মানেন্ট হওয়ার আগেই আমি কেন ডেপুটেশন দিতে গেলাম, আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয়বস্তু। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা সবটাই জানতে পারবে। যারা এই বছর এনএম এর চান্স পেলে, যারা এরপরে এনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ তোমরা এনএম সম্পর্কে আসল বাস্তব রিয়েলিটিটা কি সেটা পুরোটাই জানতে পারবে এই ভিডিও থেকে। তো চলো শুরু করা যাক। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সচরাচর আমি ইউটিউবে লং ভিডিও পোস্ট করি না, বাট এখন থেকে আমি ইউটিউবেও লং ভিডিও পোস্ট করবো, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো। তো চলো আজকে আমার ফার্স্ট ডেপুটেশনের এক্সপিরিয়েন্সটা কেমন সেটাই শেয়ার করি। তো সকাল সকাল রেডি হয়ে বাবার বাহনে চেপে পড়েছি। ইউজুয়ালি আমার বাড়ি থেকে স্টেশন বাইকে 5 মিনিট, বাট যেদিন আমি ট্রেনে কোথাও যাই, বাবাই আমাকে সকালে নামিয়ে দিয়ে আসে। তো যথারীতি আমার ট্রেন ছিল 8:50-এর, কাটোয়া বর্ধমান লোকাল। আর যেহেতু বর্ধমান মানে বুঝতেই পারছো, ডেপুটেশন মানেই হচ্ছে সিএমওইচ অফিস। তো আমাদের পূর্ব বর্ধমানের সিএমওইচ অফিস হচ্ছে বর্ধমানে, স্বাভাবিক ব্যাপার সেটা, যদিও কারণ ডিস্ট্রিক্ট টাউনেই তো সিএমওইচ অফিস হবে। তো যথারীতি ট্রেনে চাপার পরে সে কি গুঁতোগুতি, বাপরে বাপ! কাটোয়া বর্ধমান লোকাল আস্তে আস্তে মনে হচ্ছে যেন বনগা লোকালের মতো রূপ নিচ্ছে। আর এখন যেহেতু ওই ব্রিজটা ভাঙা ছিল নিগনের, তো সেই জন্য মনে হয় ট্রেনের ভিড়টা আরো বেশি। বাট স্টেশন থেকে নেমে এই এত মানুষকে একসাথে দেখে মনটা বেশ ভালোই হয়ে গেল। তারপরে তো আমাদের সঙ্গীগুলো আমরা আছি। তো বর্ধমান মানে রামপ্রসাদের লস্যি খেয়ে তারপরে আমরা সিএমওইচ অফিস গিয়েছিলাম, কারণ আমাদের হাতে কিছুটা সময় ছিল। আর সিএমওইচ অফিসটা ঠিক এরকম ভুলভুলিয়া সিনেমার বাড়িটার মতো, তার কারণ হচ্ছে বর্ধমানের বেশিরভাগ রাজা রানীর বাড়িগুলো এরকম কোনো না কোনো গভর্নমেন্টের বিল্ডিং। তাই বাড়িগুলো ঠিক এরকমই, যেমন ওমেন্স কলেজ রানীর বাড়ি, সেরকম রাজ কলেজ, সেরকম সিএমওইচ অফিস, তার সাথে বিএমসিএসসি এর তো একটা পার্ট আছেই। তো এই হচ্ছে বিষয়বস্তু। যাকে সেসব বিষয় পরে হবে, এখন আসি মেন উদ্দেশ্যে। তো আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল বা আমাদের যে মূলত দাবিগুলো ছিল, সেগুলো নিয়ে পরপর তোমাদেরকে তো খুব সুন্দরভাবে আমি দিদিদের কথাটাই দিয়ে দেবো এখানে ডাইরেক্ট। বাট তার আগে বলি, এই যে এত সুন্দর কারুকার্য, এত সুন্দরভাবে প্ল্যাকার বানানো, চার্ট পোস্টার টাইপের করে বানানো, ইটস নট আ ইজি ডিল। তার জন্য সম্পূর্ণ থ্যাঙ্কস টু সুস্মিতা দি, আর তার সাথে বাকি যারা যারা ছিল, সুস্মিতা দি বাকি সবাই দায়িত্ব নিয়ে এটাকে এত সুন্দর করে করেছে। আমরা তো জাস্ট এত দূর থেকে গিয়ে সবাই অবাক হয়ে গেছি এবং ভীষণ ভালো লেগেছে। আমাদের এই জড়ো হওয়ার পিছনের মূলত দাবিগুলি হচ্ছে, আজকে কি নিয়ে ডেপুটেশন আপনাদের? আজকে আমাদের সিএমওইচ স্যারের কাছে বিভিন্ন রকম আমাদের দাবি দেওয়া আছে, যেমন তার মধ্যে হচ্ছে ধরুন ক্যাডার আছে, নার্সিং ক্যাডার, পে স্কেল আছে, এবং এনসিডি সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের আন্ডারগ্রাউন্ড সংক্রান্ত কিছু ব্যাপার আছে, প্রমোশনাল কিছু ব্যাপার আছে, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে এই সমস্ত মানে ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কত দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের প্রায় 12 দফা দাবি আছে স্যারের কাছে। কতজন এখানে আপনারা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছেন? মিনিমাম ধরুন 60 থেকে 70 জন মতো আজকে আমরা এখনো পর্যন্ত জমায়েত হতে পেরেছি, এবং এখনো মেয়েরা সব রাস্তায় আছে, তারা এখনো আসছে। মূলত যে আপনাদের দাবি, সেই ডেপুটেশনের ভিতরে মূলত দাবিগুলি কি কি? মূলত দাবির মধ্যে প্রথম হচ্ছে কি এইচএসকে, কারণ আমরা ধরুন 1979 সাল থেকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মানে একদম মূল কেন্দ্রতে আমরা কাজ করছি। মাতৃমৃত্যু বলুন বা শিশু মৃত্যু বলুন বা কোনো মানে শিশুকে কোনো ভ্যাকসিনেশনের কথা বলুন, সমস্ত কিছু কিন্তু আমরা মানুষকে মোটিভেশন করে মানুষকে সচেতন করছি, এবং আমাদের জন্যই কিন্তু আজকে মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার কিন্তু কমে গেছে। এইবার আজকে আমরা 1979 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত আমাদের ছিল 1.5 বছরের ট্রেনিং, তার সাথে ছিল আপনার মাধ্যমিকের কোয়ালিফিকেশান, এবং এতদিন তো মার্কসের ভিত্তিতে আমাদের মানে এই এএনএম আর কোর্সে কিন্তু আমাদেরকে নেওয়া হয়েছে। কিন্তু 2011 সালের পর থেকে এটা হয়ে যায় এইচএস পাস ভিত্তি এবং জয়েন্ট এন্ট্রান্স তার সাথে মানে যুক্ত হয়েছে। এখন যারা ধরুন মাধ্যমিক পাশে আমরা যারা এই চাকরিটা পেয়েছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু এইচএস পাসের কিন্তু যোগ্যতা আছে। আজকে এইচএস পাসের যোগ্যতার নিরিখে আমাদের মেয়েরা এএনএমআর কোর্সে ভর্তি হচ্ছে, এবং তারা পাস করে আজকে বিভিন্ন জায়গায় এইচএস হিসাবে যোগদানও করেছে। কিন্তু আমরা স্কেলটা কিন্তু আমাদের সেই মাধ্যমিক পাশেতেই পড়ে আছে। আমরা কিন্তু 6 নম্বর স্কেলের ভিত্তিতেই কিন্তু আজকে আমরা পাচ্ছি বেতনটা, কিন্তু যেটা আমাদের পাওয়া উচিত 9 নম্বর স্কেল অনুযায়ী। তো সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই ব্যাপারে একটা কোনো ব্যবস্থা নিতে পারেন বা উচিত পদক্ষেপ যাতে তারা নিতে পারেন, সে ব্যাপারে আমরা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ। এর আগে ডেপুটেশন দিয়েছিলেন? এর আগে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্নবার আমাদের ডেপুটেশন হয়েছে।
এবার সেই হিসাবে দেখতে গেলে আমরা সেটা পরিবেশ দেওয়া দরকার, সেই দিকে কিন্তু তেনারা কিন্তু কোনোরকম মানে তাদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা পাচ্ছি না, বারবার বলা সত্ত্বেও কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তো সেই হিসাবে কিন্তু আজকে আমাদের এই ডেপুটেশন। আজকে যে দাবিগুলো রয়েছে এগুলো যদি পূরণ না হয় পরবর্তীকালে কি কর্মসূচি নেবে? আমরা আরো বড় পদক্ষেপ নেব, আরো বড়। তার প্রধান দাবিগুলো কি কি রয়েছে? আমাদের প্রথমেই বক্তব্য হচ্ছে যে আমরা সবাই যখন এই ট্রেনিংয়ে এসেছি তখন আমাদের নার্সিং ট্রেনিং হয়েছে, যেটা 79 সাল থেকে চালু হয়েছে। প্রথমে 1.5 বছরের ট্রেনিং এবং পরবর্তীকালে সেটা 2 বছরের ট্রেনিং, এবং জয়েন্ট এন্ট্রান্স দিয়ে এখনকার যারা এই ট্রেনিংয়ে যাচ্ছেন তারা সেটার মধ্যে রয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে কোনোভাবেই নার্সিং ক্যাডারের অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তারা আদার ক্যাডার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। কিন্তু আমাদের নার্সিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, আমরা 5 বছর পর পর সেটা রিনিউয়াল করি এবং আফটার রিটায়ারমেন্টও আমাদের সেটা রিনিউয়াল হয়। কিন্তু তার সত্ত্বেও আমরা কিভাবে যে আধার ক্যাডারে ঢুকে গেলাম তার কোনো নোটিফিকেশন নেই, কোনো কিছু আমরা জানি না। কিন্তু আমাদের এখন যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলো তো সব কটাতেই আমাদেরকে আধার ক্যাডারের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে নার্সিং রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও আমরা কেন আধার ক্যাডারে থাকবো? আমরা তো নার্সিং ক্যাডারেই থাকবো। এর জন্য আমরা কিছু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। পেশ করতে গেলেই আমাদেরকে বলা হচ্ছে তোমরা নার্সিংয়ের ক্যাডারেরই অন্তর্ভুক্ত নও। তার মধ্যে কি কি, যেমন আমাদের যারা সিনিয়র দিদিরা আছেন তারা এই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্ট থেকেই রিটায়ার করে যাচ্ছেন, তাদের কোনো প্রমোশনাল সুযোগ থাকছে না। এবং সেই সুযোগটা থাকলেও সেটা লাস্ট রিটায়ারমেন্টের 2-3 বছর আগে, তখন তাদের 1 বছরের জন্য সুপারভাইজার এবং 1 বছরের জন্য পিএইচএন করা হচ্ছে। কোনো দিদি সেই প্রমোশনের সুযোগটুকুও পাচ্ছেন না, মানে তারা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবেই অ্যাপয়েন্ট হয়েছেন এবং সেই হিসেবেই তারা রিটায়ার করছেন। সেকেন্ড, আজকালকার যা পড়াশোনার যা যোগ্যতার যা বেসিসে আমরা এই চাকরিটা পেয়েছি, তারা অনেকেই আমরা হায়ার স্টাডিজের সুযোগ পাচ্ছি না। আমরা একবারই শুধুমাত্র 2022 সালের জয়েন্ট এন্ট্রান্সে আমরা মাত্র 50টি মেয়ে এই সুযোগ পেয়েছিলাম। তারপর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকেও এই অ্যাড দেওয়া হয়নি এবং তারা পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু তাদেরকেও স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে যে তারা কোনো প্রমোশনাল সুযোগ পাবে না। কিন্তু একটা যার যোগ্যতা আছে, তারা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এর কর্মী, আমরা তাদের কাছে দাবি রাখছি আমাদের হায়ার অথরিটির কাছে, কেন আমাদের এই উচ্চশিক্ষার যে আমাদের যে আমরাও তো অধিকার, আমরাও তো ইন্ডিয়ান মানে আমরা ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত, তো আমাদেরকে যেন এই উচ্চ শিক্ষার যোগ্যতাটা মানে সুযোগটা দেওয়া হয়। আমরা যোগ্যতা অনুযায়ী সেই সুযোগটা নিতে চাই এবং সেই সুযোগ নেওয়ার পরে আমাদের প্রপার ট্রেনিং হওয়ার পরে গভর্নমেন্ট যেন সেই ট্রেনিংয়ের ইউটিলাইজেশন করে আমাদের প্রমোশন দিয়ে, এবং আমরাও যেন আমাদের সেই যোগ্যতাকে সরকারের কাজে লাগাতে পারি। এটা আমাদের তরফ থেকে ভীষণভাবে রিকোয়েস্ট। আমরা দীর্ঘদিন ধরে মাধ্যমিক স্কেলে স্যালারি পেয়ে আসছি, যেটা 6 নম্বর স্কেল। বিভিন্ন ক্যাটাগরি যেমন প্রাইমারি স্কুল, ফার্মাসিস্ট, এরা কিন্তু তারা 9 নম্বর স্কেলে বেতন পাচ্ছে, কারণ তাদের কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস। আমরা কিন্তু এখন আমাদের যে জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম দিয়ে আমরা এএনএমে ট্রেনিং করতে যাচ্ছি, তারা কিন্তু আমরা সবাই এইচএস পাস। তাহলে কেন আমাদেরকে এই স্কেল থেকে বারবার বঞ্চিত করা হচ্ছে? তাহলে আমরাও 9 নম্বর স্কেল পাওয়ার যোগ্য। আমাদের সেই দাবিটা আমরা রাখছি এবং আমরা আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহমর্মিতার সাথে এবং সমব্যথিতার সাথে আমরা যারা গ্রাসরুট লেভেলের লোকজন আছি, যারা আমরা 1989 সাল থেকে এই স্বাস্থ্য পরিব্যবস্থাকে ধরে রেখেছি, আমরা অফিসারদের সাথে কোঅপারেট করেছি, আমরা পোলিও মুক্ত দেশ করেছি, আমরা লেপ্রসি মুক্ত দেশ তৈরি করতে চলেছি, আমরা টিবি পেশেন্টদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে তাদেরকে ডট মেডিসিন করে আমরা টিবি মুক্ত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যেখানে ড্রপ আউট, লেফট আউট ভ্যাকসিনের ক্ষেত্রে সমস্তটা আমরা আটকে ফেলেছি, সমস্ত বাচ্চা এখন ইমিউনাইজেশন নিচ্ছে। আমরা যেখানে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কমিয়ে ফেলেছি, সেখানে আমরা এইটুকু দাবি আমাদের উপর মহলের কাছে রাখতেই পারি যে আমরা যেমন সর্বতভাবে আপনাদের সহযোগিতা করছি, আমরা যেমন গোটা ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের তরফ থেকে সেই আন্তরিক প্রচেষ্টা যেমন আপনাদের সাথে আছে, তেমনি আপনারাও আপনাদের আন্তরিক প্রচেষ্টা আমাদের দিকে দেখান এবং আমাদেরকে একটু সাপোর্ট দিন। আমাদের যে দাবি আছে, আমরা কোনোদিন কোনো আন্দোলন, ওনাদের এগেনস্টে যাওয়া এইরকম কোনো চিন্তাভাবনার মধ্যে কিন্তু আমরা নেই। আমরা ওনাদের সাথে কোঅপারেশনে আছি। আমরা জানি অফিসিয়াল প্রসিডিওর হতে একটু সময় লাগে, আমরা সেই সময়টাও ওয়েট করতে রাজি, কিন্তু সেটা যেন পথ্যগতি না হয়ে যায়। থ্যাংক ইউ। কি বলবেন?
এরপর তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কারোর কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি কিন্তু সব বাইকে ধরে ধরে রিপ্লাই করি, তোমরা কেউ খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি কিন্তু প্রত্যেক জনকে রিপ্লাই করি। তাই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বা যদি কোনো হেল্প এখান থেকে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর তারপরে তোমরা দেখো এই পুচকেটা এসেছিল আমাদের সাথে ডেপুটেশন দিতে ওর মায়ের সাথে, আর ও এতটাই শান্ত, মানে সবার কোলে তো যাচ্ছিলই, তার সাথে সাথে ও একদমই বিরক্ত হচ্ছিল না, সারা দিন ওর মায়ের সাথে ছিল, মানে হ্যাটস অফ টু হিম। তো এইটুকু পুচকে যদি সারা দিন আমাদের সাথে ডেপুটেশনের জন্য থাকতে পারে, তাহলে যে সমস্ত দিদিদের পক্ষে খুব এমার্জেন্সি নেই বা যদি একটু পসিবল হয় সবাই একটু চেষ্টা করবেন এরকম গ্যাদারিংয়ে আসার জন্য এবং থাকার জন্য, তাহলে বাকি যারা এটা অ্যারেঞ্জ করছে, আমরা যারা সবাই যাচ্ছি, সবাই আরো বেশি মোটিভেট হতে পারি। আর যত গ্যাদারিং হবে জোরটাও কিন্তু ততটা বেশি হবে। এই সময়টা আমরা বেশ নিজেদের মধ্যে টাইম পাসই করছিলাম, কারণ এই সময় দিদিরা কয়েকজন মিলে স্যারের কাছে গিয়েছিলেন পুরো বিষয়টাকে বোঝাতে, পুরো ব্যাপারটাকে বলতে। তো আমরা তো একে দেখে খানিকক্ষণ সময় কাটালাম, ও ওর মতো করে এখন সবকিছু এক্সপিরিয়েন্স করছে। আর এরকম একটা সিরিয়াস টপিকেও এই মাইয়াগুলোর ফাজলামি যাইবা না। আমি ওদের জাস্ট বলেছিলাম ভাই সারাক্ষণ তো আমি ব্যাক ক্যামেরাতেই থাকলাম, আমাকে একটু ফ্রন্ট ক্যামেরাতেও নেই, ব্যাস আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, বাকি সবাই আছে, তাহলে ওদেরকে আমি ফোনটা দিলাম কেন? বাস এরকম যদি দু চারটে বন্ধু থাকে তাহলেই কেল্লা ফতে। তারপর আমরা এখানে বসেছিলাম কারণ মাঝে মাঝে বৃষ্টি নামছিল, আর আমাদের ঠিক 2.5 বছর আগে জয়েনিং করার দিনগুলো মনে পড়ছিল, তখন টানা 15 দিন ধরে আমরা সিএমওচাপি যাওয়া আসা করেছি, তারপরে আমাদের সাব সেন্টার পোস্টিং দেওয়া হয়েছিল। সত্যি সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। তারপর তো দিদিরা স্যারের কাছ থেকে কথা বলে বেরিয়ে এসে আমাদের জানাচ্ছিলেন যে স্যার কি কি জানিয়েছেন না জানিয়েছেন, সেই টপিকটাও আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি। আর মোট কথা আমার এক্সপিরিয়েন্স ভীষণ 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 ভালো ছিল, মানে ফার্স্ট ডেপুটেশনের এক্সপিরিয়েন্স এত ভালো হবে আমরা তো কেউ আশা করিনি। আর সত্যি কথা বলতে যারা এই পুরো বিষয়টাকে ম্যানেজ করেছিল তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পুরো বিষয়টাকে এত সুন্দর ম্যানেজ করার জন্য। আর তোমরা যারা নতুন জয়েনিং করছো বা জয়েনিং করবে, তোমাদেরও কিন্তু দল ভারী করতে হবে আফটার 2 ইয়ার্স বা যখনই তোমরা জয়েনিং করবে। তারপর অনেক দিদি নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছেন, জানিয়েছেন আমার ভিডিও দেখেন আপনাদের অনেক ভালো লাগে, এটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আপনিও আমাকে পার্সোনালি চেনেন না, আমিও চিনি না, কিন্তু তার সত্ত্বেও আপনারা সবাই যেভাবে আমার ভিডিও দেখেন, সাপোর্ট করেন, তারপরে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি এরকম এক্সপেক্টই করিনি যে এটাও হতে পারে, কারণ আমার নিজের ব্লগ আর নিজের কয়েকটা বন্ধু ছাড়া কাউকে সেভাবে চিনি না, কারণ এরকম গ্যাদারিংয়ে আমি ফার্স্ট টাইম গেলাম। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে সবার কাছে এভাবে পৌঁছায় সেটাও আমার জন্য ভীষণ একটা গর্বের বিষয়। স্যারের সাথে আজকে আমাদের সমস্ত দাবি দেওয়া এবং আমাদের কিছু আবেদন নিয়ে আমরা ওনার কাছে গেছিলাম। প্রথমত স্যারের প্রমোশন হয়েছে বলে আমরা আমাদের তরফ থেকে ওনাকে কংগ্রাচুলেশন জানিয়েছি এবং এক্ষেত্রে আমাদের একটা সুবিধার কথা জানিয়েছি যে আমরা আমাদের যে সমস্ত দাবি সেটা যেন স্যার আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে দেয়। এখানে আমাদের মেন বক্তব্য ছিল যে আমাদের যেন প্রমোশনটা যেটা খুব ধীর গতিতে হচ্ছে সেটা যেন একটু দ্রুততার সাথে দেখা হয়। আমরা এইচএস পাস হওয়া সত্ত্বেও আমরা সেই 6 নম্বর স্কেল পাচ্ছি, এটা যেন আমরা 9 নম্বর স্কেলে নিয়ে যেতে পারি। আর আমাদেরকে যে 2005 সাল থেকে যখন আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়েছে তখন আমাদেরকে আধার ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নার্সিং সার্টিফিকেট এবং অল ইন্ডিয়া নার্সিং কাউন্সিলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকা সত্ত্বেও আমরা আধার ক্যাডারেই রয়ে গেছি। আমাদের যেন নার্সিং ক্যাডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং আমাদের যেন হায়ার স্টাডিজের ব্যবস্থা করা হয় এবং সেই হায়ার স্টাডিজ অনুযায়ী যেন আমাদের প্রমোশনের ব্যবস্থা করা হয়। এগুলো আমাদের সর্বতভাবে সবারই বক্তব্য ছিল। এছাড়াও আমাদের বিভিন্ন লোকাল সমস্যা নিয়েও আমরা আলোচনা করেছি, যেমন আমাদের ডিভাইসের প্রবলেম, আমাদের রিচার্জের প্রবলেম, আমাদের ছুটি সংক্রান্ত কিছু সমস্যা, আমরা যেমন একটা ক্যাটাগরির দ্বারা ভীষণভাবে অত্যাচারিত হচ্ছি সেটার সমস্যা, আমাদেরকে দিয়ে যেমন আশা, সিএইচও এবং পিএইচএনের কাজ বিভিন্ন ব্লক ওয়াইজ করানো হচ্ছে, সেই ব্যাপারেও আমরা স্যারকে জানিয়েছি এবং স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যেগুলো লোকালি ডিসকাশন করার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেগুলো উনি করবেন। আর যে বার্তাগুলো ওনার পক্ষে সম্ভব স্বাস্থ্য ভবনে পৌঁছে দেওয়ার সেটা উনি দেখবেন। তো সারা দিনটা এইভাবে কাটিয়ে বিকেলের ট্রেনে আবার বাড়ি। আর সেদিন তো একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ, এরকম করেই সারা দিনটা কেটে গেছে। বাট লাকিলি আমরা একবারও ভিজেনি। আর ট্রেনে আসার সময় তো সে কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল। বাট এই করেই দিনটা সারাদিন শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম লং ভিডিও পেতে চাইলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও নেক্সট টপিক কি নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও। আজকের মতো চলো, টাটা।